আসসালামু আলাইকুম। আহ, পণ্ডিত.com এর পক্ষ থেকে আমি ইকরামুল ইসলাম। আমরা আজকে কথা বলবো আহ, আমাদের একটি প্রিমিয়াম কোর্স জাভা জাভা কোর্সের আমাদের ট্রেনার সৈয়দ মাইনুল হাসান, ওনার সাথে কথা বলবো। আমরা জানবো জাভা কোর্সের বিস্তারিত এবং কেন এই কোর্সটি আসলে করা উচিত, উনি কি মনে করেন, ইন্ডাস্ট্রিতে জাভার এখন কিরকম ডিমান্ড, এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা তার সাথে কথা বলবো। সো প্রথমে আমি রিকোয়েস্ট করব মাইনুল ভাইকে যে আপনার পরিচয়টি দিন। মাইনুল ভাই প্লিজ। আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মাইনুল হাসান। আমি কারেন্টলি থাইল্যান্ডে ব্রেড আইটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমি এর আগে ব্রেন স্টেশন 23-তে ছিলাম, আর তার আগে ছিলাম বিটমাস্কটে, তার আগে একটা স্টার্টআপ কোম্পানিতে ছিলাম। সো আমি প্রায় 3 বছর 3 বছরের কিছু বেশি আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট সেক্টরে আছি, এবং আমার মোটামুটি ফুল টাইমই আমি জাভাতে এবং স্প্রিং ফ্রেমওয়ার্কের উপরে হচ্ছে কাজ করছি। এবং স্প্রিং ফ্রেমওয়ার্কে ইন টোটাল জাভাতে আমার কাজ করার এক্সপিরিয়েন্স হচ্ছে 7 বছর। তার মধ্যে প্রফেশনালি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিভিন্ন কোম্পানিতে আমি কাজ করছি গত 3 বছরের কিছু বেশি। ওকে, সো লম্বা একটা জার্নি শেষ করেছেন মাইনুল ভাই, এবং কিছুদিন আগেই মাইনুল ভাই বাংলাদেশ থেকে এখন থাইল্যান্ডে চলে গিয়েছেন, ওখানে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে জয়েন করেছেন, আপনারা শুনলেন। সো মাইনুল ভাইকে রিকোয়েস্ট করব, আহ, আমাদের আমাদের যে ব্যাচগুলো আপনি অলরেডি শেষ করেছেন, প্রিভিয়াস ব্যাচগুলো, এবং প্রিভিয়াস যে স্টুডেন্ট যারা ছিলেন বা আছেন এখন পর্যন্ত যারা ট্রেনিং করছেন, তাদের সম্পর্কে যদি কিছু বলতেন। আচ্ছা, আমি এই পর্যন্ত পণ্ডিতের সাথে আমি আছি 1.5 বছরের মতো। তো 1.5 বছরে আমি টোটাল 2টা ব্যাচ আমার সাথে পণ্ডিতের সাথে আমার ক্লাস নেওয়া হয়েছে। এবং এই 2টা ব্যাচে প্রথম ব্যাচের বেশ কিছু স্টুডেন্ট বিভিন্ন কোম্পানিতে জয়েন করেছেন, এবং শুধু ব্রেন স্টেশনেই জয়েন করেছেন আমি জানি। তাদের মধ্যে যারা রিমার্কেবল, তাদের মধ্যে আছেন জামিলুর ভাই, আইয়াবুর ভাই, এবং তারা এক্সেলেন্ট পারফরমেন্স করছেন ব্রেন স্টেশনে। সেই সাথে অন্যান্য কোম্পানি যেমন কাজ সফটওয়্যারে আছে, তারপর সরকারি বিভিন্ন প্রজেক্টে বা সরকারি বিভিন্ন অর্গানাইজেশনে আছে। আহ, তারপর প্রথম ব্যাচের আরো একজন আছেন মিশু আপু, উনি হচ্ছে প্রথম ব্যাচেও কন্টিনিউ করেছেন। উনার কিছু ফ্যামিলি রিলেটেড প্রবলেম থাকায় উনি সেকেন্ড ব্যাচেও কন্টিনিউ করতে হয়েছিল উনাকে। উনি ফ্যামিলি বলতে আসলে অ্যাজ এ ফিমেল উনার সংসার সামলানো, উনার কিডস সামলানো, এবং সবকিছু মিলায় লার্নিং কার্ভটাকে হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড রাখা, ইন দা পাথ রাখা, সবকিছু মিলিয়ে আসলে উনার জন্য ফার্স্ট ব্যাচে একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। সো উনি আবারও অপরচুনিটি পেয়েছিলেন সেকেন্ড ব্যাচে ক্লাস করার, এবং একই সাথে হচ্ছে সেকেন্ড ব্যাচে সবার সাথে হচ্ছে কোলাবোরেটিভলি কাজ করার। সো সেকেন্ড ব্যাচে উনি ক্লাস করে ফাইনালি উনি আবারও ব্রেন স্টেশনে জয়েন করেন, যেটা উনার আসলে ড্রিম ছিল, উনি ব্রেন স্টেশনে জয়েন করবেন। তাছাড়া সেকেন্ড ব্যাচ থেকে অলরেডি 7 to 8 স্টুডেন্টস এবং 12 অ্যাজ ফার আই নো, 12 জনের মধ্যে 7 থেকে 8 জন অলরেডি ব্রেন স্টেশনে জয়েন করে ফেলেছেন। আর অন্যান্যরা বিভিন্ন কোম্পানিতে হচ্ছে ট্রাই করছেন, বা অন্যান্য বিভিন্ন কোম্পানিতেও তারা জয়েন করার জন্য ওয়েটিং এ আছেন। সো আমি যতদূর জানি আমার স্টুডেন্টরা ফার্স্ট ব্যাচে টোটাল স্টুডেন্ট ছিল 12 জন। 12 জনের মধ্যে টোটাল 10 জন সাকসেসফুলি আমার কোর্স কমপ্লিট করেছিলেন, এবং তারা সবাই কোনো না কোনো কোম্পানিতে অলরেডি ভালো ভালো পজিশনে জব করছেন। সেকেন্ড ব্যাচ থেকেও আমার স্টুডেন্ট টোটাল 14 জন ছিল। 14 জনের মধ্যে 12জন সাকসেসফুলি কমপ্লিট করেছে। এই 12 জনের মধ্যে এখন পর্যন্ত 8 জন ব্রেন স্টেশনে, এবং বাকি 5 জন আহ, বাকি বাকি 7 থেকে পাঁচজনের 8 জন, সিভি অলরেডি আমরা বিভিন্ন হ্যাঁ, কোম্পানিতে ফরওয়ার্ড তো করেছি, তারা বিভিন্ন আসলে তাদের কোম্পানিতে জন্য হয়ে যাবে। ওয়েটিং লিস্টে আছে, জি, এবং তারা খুব কুইকলি জয়েন করে ফেলবে। জি। সো থ্যাংক ইউ মাইনুল ভাই। আর হচ্ছে যে আমি একটা কথা বলে রাখি, মাইনুল ভাই অ্যাকচুয়ালি তার স্টুডেন্টদের মধ্যে অনেক পপুলার একজন ট্রেনার। সো সবাই তাকে অনেক লাইক করে। সো পার্সোনালি বললাম আর কি। আচ্ছা মাইনুল ভাই, আমাদের যে কোর্সটা, সেই কোর্সটা আপনি যেভাবে কোর্স আউটলাইনটা সাজিয়েছেন, এই কোর্সটা সম্পর্কে যদি আপনি কিছু বলতেন আর কি। আচ্ছা, কোর্স আউটলাইন সম্পর্কে আমি যা বলবো, আসলে আমি পার্সোনালি যখন স্প্রিং শিখি তখন আমার অলরেডি 3.5 ইয়ার্স অফ জাভাতে ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স ছিল।
ইন ডেস্কটপ অ্যাপ্লিকেশন অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন। সো আমি তখন হচ্ছে পুরোপুরি আমার ক্যারিয়ারটাকে ব্যাকএন্ডে সেটেল করার জন্য হচ্ছে আমি টার্নটা নেই। তখন আমার প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হয়েছে এবং আমি জানতাম না যে আসলে এখানে কি কি আছে। ইভেন আমি কোনো মেন্টরের কাছেও আসলে মেন্টরশিপ নেই নাই, আর তখন আমি জানতাম না যে আসলে কারা মেন্টরশিপ প্রোভাইড করে। Right. আর তখন কোর্সের যেগুলো বাংলাদেশে ছিল সেগুলোরও কোর্সের প্রাইস এত হাই ছিল যে ওইগুলো আসলে আমার পক্ষে অ্যাফোর্ড করার মতো ছিল না, খুবই ডিফিকাল্ট ছিল। সো তখন আমি আসলে নিজেকে সেলফ ট্রেইনড হিসেবেই আসলে আমি জার্নিটা শুরু করি এবং আমার ইন টোটাল 1 বছর লাগে ফুল ইকোসিস্টেমটার সাথে কমপ্লিটলি ফ্যামিলিয়ার হতে। সো আমি এটা বলতেছি আসলে আমার নিজের পার্সোনাল লাইফ স্টোরি। সো 1 বছর আমার ফুল ইকোসিস্টেমের সাথে কমপ্লিটলি ফ্যামিলিয়ার হতে লাগে এবং তারপর হচ্ছে আমি মোটামুটি ভাবে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করার মতো যোগ্য হই স্প্রিং এ। আচ্ছা। স্প্রিং এর সবকিছু বুঝে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করার মতো যোগ্য হই এবং অ্যাপ্লিকেশনটাকে পুরোপুরি ভাবে আমি AWS এ হোস্ট করি। সো আমার ওই এক্সপেরিয়েন্স থেকে যেই আপস অ্যান্ড ডাউনস গুলো ছিল সেই জিনিসগুলোর এক্সপেরিয়েন্স থেকে আমি পুরোপুরি ভাবে একটা কোর্স আউটলাইন রেডি করি, যেটা হচ্ছে আমি নিজেকে যেভাবে ট্রেন করেছিলাম সেই ওয়েতে আমি আমার স্টুডেন্টকে হচ্ছে ট্রেন করার জন্য আমি যেটা শুরু করি। এবং আমি পণ্ডিতের আগেও ইনিশিয়ালি আরেকটা লোকাল ট্রেনিং অর্গানাইজেশনের সাথে কানেক্টেড ছিলাম, যেটা ছিল আসলে আমার জন্য একটা ট্রায়াল। সো আমি ওইখানে ট্রেনিং দিয়ে ওইখান থেকে হচ্ছে আমি নিজেকে প্রিপেয়ার করেছি অ্যাজ এ ট্রেইনার। এরপরে আমি পণ্ডিতে প্রফেশনাল ট্রেনিং প্রোভাইড করার জন্য হচ্ছে পণ্ডিতের সাথে জয়েন করি, যেটা আসলে ব্রেন স্টেশনের একটা সাপোর্ট ছিল। ব্রেন স্টেশনের রিকোয়ারমেন্ট ছিল যে তাদের ডেভেলপার লাগবে। তো ওই অনুযায়ী ব্রেন স্টেশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডেভেলপারদেরকে ট্রেন করা, ডেভেলপারদেরকে ইন্ডাস্ট্রির জন্য ফিট করা, এই পারপাজে আসলে ব্রেন স্টেশন আমাকে পণ্ডিতের সাথে কানেক্টেড করিয়ে দেয়। তো ওই হিসেবে আমি আমার কোর্স আউটলাইন ওইরকম ভাবেই হচ্ছে বানাই এবং ওইরকম ভাবেই আমি আমার ট্রেনিংটা নেওয়া শুরু করি। এবং আলহামদুলিল্লাহ ফার্স্ট ব্যাচের ফিডব্যাক এত ভালো ছিল যে কারণে সেকেন্ড ব্যাচেও হচ্ছে আমাকে আবার ইয়ে করা হয়, জি। আমাকে আবার ইন করানো হয় সেকেন্ড ব্যাচে। আচ্ছা, সো আউটলাইনটাতে আসলে এবার একটু আমাকে বলবেন যে আউটলাইনটা কিভাবে সাজাইছেন, যে আউটলাইনটা ধাপে ধাপে কিভাবে আপনি আউটলাইনটা করেছেন বা কি কি শিখতে পারবে স্টুডেন্টরা সেটা যদি একটু বলতেন। আচ্ছা, স্টুডেন্টদের জন্য ফার্স্টেই যে জিনিসগুলো থাকবে, আমি মেইনলি ইনিশিয়াল আউটলাইনটা ছিল আমার শুধুমাত্র স্প্রিং ফ্রেমওয়ার্ক ফোকাসড, স্প্রিং ফ্রেমওয়ার্ক অ্যান্ড স্প্রিং বুট এবং এর রিলেটেড কনসার্ন গুলো। কিন্তু পরবর্তীতে যেটা দেখা গেল যে তাদের অনেকেরই জাভাতে, কোর জাভা টেকনোলজিতে অনেক গ্যাপ থেকে যায় এবং বেটার অর্গানাইজড কোড এই জিনিসগুলো লেখাতে তাদের অনেকেরই গ্যাপ থেকে যায়। সো আমি রিসেন্ট যেই ব্যাচটা শুরু হতে যাচ্ছে সেই ব্যাচটার জন্য হচ্ছে আমি আমার জাভার যেই ইন্ট্রোডাক্টরি পার্ট গুলো আছে, জাভার বেসিক কনসার্ন যেগুলো আছে, জাভা এসির, জাভা স্ট্যান্ডার্ড এডিশনের বেসিক পার্ট গুলোর জন্য হচ্ছে আমি এটার সাথে জাভা বিগিনার কোর্সটা ইনক্লুড করেছি। এবং এইটা কমপ্লিট করার পর তারপর হচ্ছে আমার স্প্রিং এর যে কোর্সটা সেটাও হচ্ছে আমি কন্টিনিউ করব। সো ইন টোটাল এই জার্নিটা 4 to 6 মান্থসের একটা জার্নি হবে। আসলে জিনিসটা একদম স্পেসিফিক টাইম বাউন্ডের মধ্যে সবসময় কমপ্লিট করা পসিবল হয় না, এর কিছু রিজন থাকে। কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে অনেক সময় একটা ক্লাসে অনেক স্টুডেন্ট আছে বুঝতে পারেন না। সো আমরা যতক্ষণ পর্যন্ত স্টুডেন্টরা পারফেক্টলি জিনিসগুলোকে কভার করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আমরা আসলে ওই ক্লাসগুলো রিপিটেডলি জিনিসগুলো বোঝানোর ট্রাই করি এবং বুঝিয়ে একদম যখন তারা জবের জন্য কমপ্লিটলি রেডি তখন হচ্ছে আমরা কোর্সগুলোকে সাইন অফ দেই। রাইট। এবং এইখানেই কিন্তু আমাদের অন্য ট্রেনিং ইনস্টিটিউটের সাথে আমাদের একটা ডিফারেন্ট তৈরি হয়, যে ডিফারেন্স তৈরি হয় যে হচ্ছে যে জি আমরা এক্স্যাক্টলি। কেন অন্যদের থেকে আলাদা, বা আমরা কেন চেষ্টা করছি বা কিভাবে চেষ্টা করছি স্টুডেন্টদের জন্য যেন তারা সহজে জব পেয়ে যায়, সেই বিষয়টাই আর কি। ওকে, সো এখন আপনি যদি আমাকে একটু বলেন যে একজন সিএসসি স্টুডেন্ট এবং একজন অন্য ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, হ্যাঁ, এই দুইজনের জাভা শেখার পরে তাদের ক্যারিয়ার পাথটা কিরকম হতে পারে, এটা যদি একটু আইডিয়া দিতেন আমাদেরকে। আচ্ছা, একজন সিএসসি স্টুডেন্টের জন্য তার কোর্সেই অলরেডি ইনক্লুডেড থাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট বা জাভা হিসেবে একটা কোর্স ইনক্লুডেড থাকে, সেই ক্ষেত্রে তার জন্য আসলে এটা প্লাস পয়েন্ট থাকে। বাট একজন নন সিএসসি বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য আসলে এটা ইনক্লুডেড থাকে না। অনেক সময় তারা হয় সেলফ টট হয় অথবা তাদেরকে কোনো অর্গানাইজেশনের মাধ্যমে শিখতে হয়। সো প্রোগ্রামিং ফিল্ডটা এমন, এটা গ্লোবালি, নট ইন বাংলাদেশ অনলি বাট ইন দ্য ওয়ার্ল্ড,
এটার সব জায়গাতেই আসলে ডিমান্ড আছে। এবং আমি যা দেখতেছি, আমি এখন থাইল্যান্ডে আছি, বা আমি জার্মানির জব সার্কুলার গুলাও মাঝে মাঝে দেখি, কানাডিয়ান জব সার্কুলার গুলাও মাঝে মাঝে দেখি। অবশ্যই তারা মিনিমাম একটা ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স চায়, বাট জাভা ডেভেলপারের এত পরিমাণে ডিমান্ড ইন বাংলাদেশ অ্যান্ড ইন গ্লোবালি, এত পরিমাণে ডিমান্ড যে বাংলাদেশে আসলে আমি অনেক কোম্পানির অনেক সময় সার্কুলার পাই, বা অনেকে আমাকে বলেন যে ভাই আমার এরকম লাগবে, কিছু ডেভেলপার লাগবে, যদি চেনা জানা কেউ থাকেন তাহলে আমাদেরকে একটু রিজিউমি দিয়েন। বাট আমি আসলে দিতে পারি না। এটা আসলে বেশ কিছু ফ্যাক্টর আসলে এখানে কাজ করে। অনেকে মনে করেন যে জাভা কঠিন, এই কারণে শিখতে চান না, তারা মাঝপথে দিয়ে ছেড়ে দেন, যেটা আসলে এটা একটা ফ্যাক্টর। আবার হচ্ছে এটাই আসলে সবচেয়ে বড় ফ্যাক্টর, যেই কারণে হচ্ছে যে জাভার লার্নিং কার্ভটা আসলে একটু লম্বা, এখানে হচ্ছে একটু টাইম দিয়ে থাকতে হয়। সো যারা সেলফ টট তাদের ক্ষেত্রে আসলে এই টাইমটা দেয়া অনেক সময় ডিফিকাল্ট হয়ে পড়ে। বাট যারা বিভিন্ন প্রফেশনাল অর্গানাইজেশনের মাধ্যমে শেখেন, তাদের ক্ষেত্রে ওই প্রফেশনাল অর্গানাইজেশনের দায়িত্ব থাকে যে আমরা তাদেরকে প্রপারলি রেডি করে দিব, ইন্ডাস্ট্রি রেডি করে দিব, যেন তারা জবে জবে গিয়ে প্রপারলি ফিট হতে পারেন, রাইট ক্যান্ডিডেট হতে পারেন। সো সব জায়গাতেই আসলে এটার ডিমান্ড আছে, কিন্তু এটা ডিপেন্ড করবে আসলে নিজে কতখানি দিচ্ছি। সো একজন নন সিএসসি ব্যাকগ্রাউন্ড, তার জন্য এটা আসলে কঠিন কিছু না, যদি উনি হচ্ছেন প্রপার টাইম দেন। হয়তো একজন মানুষ সহজে বোঝেন, একজন মানুষ একটু কম বোঝেন। যেমন আমি নিজেকে বলবো আসলে আমি কুইক লার্নার না, এটা আমি পার্সোনালি বলবো। সো আমি কুইক লার্নার না, বাট আমি আমার টাইমটা ঠিকই দিছি। এই টাইমটা দিতে হবে নিজেকে। কারো যদি একটা জিনিস 5 ঘন্টায় বোঝা হয়, আরেকজনের হয়তো ওই জিনিসটা 9 ঘন্টা লাগতে পারে। কারো ইংলিশে একটু উইকনেস থাকতে পারে, কারো একটু এক্সট্রা স্ট্রংনেস থাকতে পারে, স্ট্রেংথ থাকতে পারে। সো এই জিনিসগুলো আসলে ওভারকাম করা পসিবল, জাস্ট একটু টাইমটা বেশি দিতে হবে। সো গিভ আপ করাটা আসলে কোনো গুড থিং না। গিভ আপ করলে আসলে কখনোই গুড জিনিসটা আসবে না। বেটার হয় যেটা, যে আমি যেই টাইমটা ইনভেস্ট করছি, হোয়াই নট আর একটু বেশি টাইম ইনভেস্ট করি, ইনশাল্লাহ আসবে। হ্যাঁ, আমার মনে হয় মাইনুল ভাই, যে একটা জিনিস হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্টে শুধুমাত্র ট্রেনিং করলে আসলে কিছু হয় না। শুধুমাত্র না, ট্রেনিং এর মাধ্যমে কিন্তু শেখা যায় না। হ্যাঁ, ট্রেনিং করতে হবে, পাশাপাশি অনেক বেশি সময় ধরে তাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস এক্স্যাক্টলি। করবে এবং জিনিসগুলো ঘাটাঘাটি করবে, তখন সে তত বেশি শিখতে পারবে আসলে। এবং জি, যেটা হয় আর কি, আমি দেখি যে অনেকে হয়তো বা ট্রেনিং করে বাট নিজে থেকে প্র্যাকটিস করে না। হ্যাঁ, দিন শেষে কিন্তু কি হয়, সে কিন্তু যে পরে কোর্স শেষ হয় ঠিকই, কিন্তু ইন্টারভিউতে গেলে সে হয়তো বা না, কোশ্চেন অ্যান্সার করতে পারে না, বা কোনো কাজ করতে দিলে সেগুলো ঠিক মতো করতে পারে না। তো ওই এখানে জায়গায় আসলে আমি আমার গ্যাপ হয়ে যায়। স্টুডেন্ট, ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট আইয়ুবুর ভাইয়ের প্রসঙ্গটাই টানতে পারি। আমি যখন আইয়ুবুর ভাইদের ক্লাস নিচ্ছিলাম, আইয়ুবুর ভাই বেশ শাই পার্সন ছিলেন। উনি আসলে নিজেকে স্পিক আউট করার ওনার ছিল না, বা উনি আসলে স্পিক আউট করতে চাইতেন না। এই জায়গাটাতে হচ্ছে ওনার একটা গ্যাপ ছিল। সো আমি ওনাকে বলেছিলাম যে ভাই, আপনি যদি লুকায় থাকেন তাহলে আপনাকে এই জায়গাটাতে আসলে আমি আপনাকে হেল্প করতে পারবো না, আপনাকে বলতে হবে, বা আপনাকে আসলে সামনে আসতে হবে। এরপর আইয়ুবুর ভাই এমন ভালোভাবে ট্রাই করলেন যে উনার চেয়েও ভালো স্টুডেন্ট আমার ওই ব্যাচে ছিলেন, যারা আসলে ব্রেন স্টেশনকে টার্গেট করছিলেন। বাট পরবর্তীতে আইয়ুবুর ভাই কিন্তু ওনার জায়গাটা ব্রেন স্টেশনে নিয়ে নিছেন, হুম, সিকিউর করে নিছেন। বাট আরো যারা স্টুডেন্টরা ছিলেন, তারা পরবর্তীতে দেখা গেছে যে হাল ছেড়ে দিছেন। হ্যাঁ, হ্যাঁ। সো এই জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট। অনেক আমি স্টুডেন্ট আছে, দেখা যাচ্ছে ক্লাসের মধ্যে কথা বলতে চায় না, কোশ্চেন করতে চায় হ্যাঁ, না, কোশ্চেন করতে লজ্জা করে। হ্যাঁ, হ্যাঁ, সো আমি আমার ব্যাচগুলোতে আমি ট্রাই করি যে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি হচ্ছে অবজার্ভ করার, এবং ইন্ডিভিজুয়ালি তাদের থেকে জিনিসগুলো বের করে আনার, সো দ্যাট আমার প্রত্যেকটা স্টুডেন্ট ভালো করুক। আমার এখানে আসলে পার্সোনাল কোনো প্রফিট নাই, একজন স্টুডেন্ট ভালো করলে বা খারাপ করলে আমার পার্সোনাল কোনো বেনিফিট অথবা লস নাই। বরং আমি যদি তাদেরকে ভালো করি, আমি ভালো করে গাইড করতে পারি বা মেন্টর করতে পারি, তারা যদি ভালো একটা পজিশনে যায়, আমি বলতে পারবো যে হ্যাঁ, সে আমার স্টুডেন্ট ছিলেন একসময়, বা আমি একসময় পণ্ডিতে তাকে মেন্টরিং করছিলাম, জি। উনি এখন ভালো একটা জায়গাতে আছেন। এই জিনিসটাই আসলে আমার স্যাটিসফ্যাকশন। না, এটা এটা অবশ্য আমি ফিডব্যাক আপনার কাছে, আমি যেহেতু আমি নিজেও আপনার ক্লাসে অনেক সময় অ্যাটেন্ড ছিলাম বা থাকি, সো আমি দেখেছি যে আপনি যেভাবে স্টুডেন্টদেরকে পার্সন টু পার্সন ধরে ধরে কোয়েশ্চেন অ্যান্সার করেন এবং তাদের কাজগুলো দেখেন এবং তাদের বিভিন্ন সময় যে হেল্পগুলো করেন, সো ওইটা আসলে সব স্টুডেন্টরাই চায় এবং পছন্দ করে। সো ওই দিক থেকে আপনাকে সবাই খুব ভালোভাবেই নিয়েছে। আমি যে দুটো ব্যাচ দেখেছি, সো ওই দিক থেকে আমার আমার দিক থেকে আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যে স্টুডেন্টদের সাথে মানে কানেক্ট হওয়ার জন্য
যেই যোগ্যতাটা থাকা উচিত একজন ট্রেনারের, সেটা অবশ্যই আপনার কাছে আপনার আছে, এবং এই জন্য পণ্ডিত থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। মাইনুল ভাই, আরেকটা জিনিস আমি একটু জানতে চাই যে ধরেন একটা স্টুডেন্ট কোন কোর্স করতে চায় না, সাপোজ যে সে কোর্স করতে চায় না বাট সে জাভা শিখতে চায়, তার জন্য কি গাইডলাইন আপনি দিতে পারেন? তার জন্য গাইডলাইন হচ্ছে যে তাকে অবশ্যই নিজেকে লেগে থাকতে হবে। কোর্স করতে চাওয়া বা না চাওয়া এটা আসলে ফ্যাক্ট না। জাভার এই যে সিলেবাসটা আছে, বা সিলেবাসটা দরকার হয় সে পণ্ডিতের সিলেবাসটাই যদি ফলো করে বা অন্য কোথাও সিলেবাস ফলো করে, সে একটা নির্দিষ্ট সিলেবাস ধরে আগাক এবং সে কন্টিনিউয়াসলি করুক। একটা কোর্সের সাথে থাকলে যেটা হয় কি, যে আমি আমার স্টুডেন্টকে আজকে সে করে নাই, পরের দিন আমি তাকে হচ্ছে জোর করে ইয়ে করাবো যে ভাই আপনি এটা গতদিন করেন নাই, আমাকে দেন নাই, আপনার এই জিনিসটা আমি পাই নাই। এই জিনিসটা আমি তাকে পার্সোনালি পুশ করব, যেটা আসলে একজন মেন্টর বা একজন ইনস্ট্রাক্টর করে। আমরা যখন জিমে যাই, জিমে গেলে আমাদেরকে জিমের ইনস্ট্রাক্টররা কিন্তু সেম কাজটাই করে, আদারওয়াইজ আমরা কিন্তু ঘরেই জিম করতে পারি। ঘরে জিম করতে জিমে পারেন। কেন যাই আমরা? জি জি আমরা জিমে যাই কারণ হচ্ছে যে আমাদের জিমের যে মেন্টর থাকবে বা ইনস্ট্রাক্টর থাকবে, সে আমাকে পুশ করবে, তার পুশের কারণে আসলে আমি ইনফ্লুয়েন্সড হব। সো রাইট। একটা কোর্সে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে এই পুশটা থাকা। সেকেন্ডলি, একটা কোর্সে যে জিনিসটা আমি দিচ্ছি সেটা হচ্ছে যে আমি মিনিমাম 2টা প্রজেক্ট হচ্ছে আমার কোর্সে করানোর ট্রাই করি, অ্যাটলিস্ট 2টা প্রজেক্ট ফুললি। যেহেতু জাভা মেইনলি এন্টারপ্রাইজ সলিউশন ফোকাসড, সো অ্যাটলিস্ট 2টা এন্টারপ্রাইজ বেসড প্রজেক্ট, এন্টারপ্রাইজ ফোকাসড প্রজেক্ট, অথবা একটা ছোট একটা বড় প্রজেক্ট আমি করানোর ট্রাই করি। এটা আসলে ডিপেন্ড করে যে ওই ব্যাচের কনজিউমিং অ্যাবিলিটিটা কতখানি, বাট মিনিমাম 2টা প্রজেক্ট আমার থাকে। সো সেই হিসেবে আমার প্রত্যেকটা স্টুডেন্টকেই আমি মোটামুটি ভাবে জানি যে তারা এই জিনিসগুলো প্রপারলি করতেছে, এবং আমি নিজে তাদের কোডগুলো রিভিউ করি, তাদের কোডের স্ট্যান্ডার্ড ঠিক মতো আছে কিনা এই জিনিসগুলো আমি এনশিওর করার ট্রাই করি। তার কোড স্মেল গুলো ঠিক আছে কিনা, বা তার হচ্ছে কোড কোয়ালিটি ঠিক মতো আছে কিনা, সে ঠিক মতো ডিজাইন প্যাটার্ন অথবা রাইট প্যাটার্ন অথবা রাইট সলিড প্রিন্সিপাল গুলো অ্যাপ্লাই করতে পারতেছে কিনা, এই জিনিসগুলো আমি ট্রাই করি দেখার। সো এই কারণে আমার স্টুডেন্টরা মানে তাদের কোড কোয়ালিটি, আমি মনে করতে পারি জামিলুর ভাই যখন টেস্ট দিয়েছিলেন ব্রেন স্টেশনে, তখন জামিলুর ভাইকে জাহাঙ্গীর ভাই আস্ক করেছিলেন যে এই কোডটা কি আসলে আপনি করছেন, নাকি এই কোডটা আপনাকে কেউ করে দিছে। সো দ্যাট ওয়াজ দ্য ইন্টারেস্টিং থিং, দ্যাট ওয়াজ দ্য সারপ্রাইজিং থিং, যে উনি মাত্র 4 মাসের একটা কোর্স করে তারপরে হচ্ছে উনি এত সুন্দরভাবে কোডগুলো অর্গানাইজ করছেন যে ইন্টারভিউয়ার এই রকম কোশ্চেন করতে হচ্ছে বাধ্য হয়েছেন। সো দ্যাট ইজ সামথিং এলস, জি দ্যাট ইজ নট দ্যাট ইজ নট দ্য ইউজুয়াল থিং। জি জি। তো জামিলুর পণ্ডিতের বা আপনার একজন ভালো স্টুডেন্টদের মধ্যে মধ্যে থেকে একজন, তাই না? সো হ্যাঁ, হ্যাঁ, সো এটা হচ্ছে আবার একটা জিনিস হয় কি ভাই, কোর্সের মাধ্যমে যখন দেখা যায় যে এরকম আহ, আপনি যখন একটা কোর্সের মধ্যে ইনভলভ হবেন, তখন অন্যান্যদের কাজ দেখে বা তাদের থেকে আপনি আম, কি বলে উৎসাহ পাবেন কাজ করার, বা একটা কম্পিটিশন চলে হ্যাঁ আসে অন্যদের মধ্যে থেকে, যে একটা কম্পিটিশন চলে আসে যে না, ও করতেছে তাহলে আমিও করতে পারবো, বা আমারও করা সম্ভব, আমার পক্ষে হ্যাঁ, করা সম্ভব, এই জিনিসগুলো কিন্তু চলে আসে। যার কারণে কি হয়, একজন নিজে অটোমেটিক্যালি যখন গ্রো করে। শিখতে যায় তখন যে সে প্রবলেম গুলো ফেস করার কারণে যেটা হয়, সেটা যদি সলভ করতে না পারে তখন সে কি হয়, আস্তে আস্তে ওই জায়গাটা থেমে যায়। কিন্তু যখন জি একটা কোর্সের মধ্যে ইনভলভ হয় তখন কিন্তু ওই প্রবলেম গুলো যেহেতু দ্রুত সলভ হয়ে যায়, এবং পাশাপাশি তার ক্লাসমেট যারা থাকেন তারাও হেল্প করেন, এবং তাদের মধ্যে যেহেতু একটা কম্পিটিশন তৈরি হয়, ওই জায়গা থেকে কিন্তু সে শেখার যে আগ্রহ থেকে শুরু করে বাকি যে জিনিসগুলো থাকে, সেগুলো সে খুব সুন্দরভাবে পায় আর কি। হ্যাঁ, রাইট একটা পয়েন্ট বলছেন ভাই। হ্যাঁ, ওই জায়গাগুলো থেকে আসে আর কি। আচ্ছা, তো একটা ডিফারেন্ট কোশ্চেন করি যেটা আমাকে সব সময় ফেস করতে হয়, মানে অ্যাজ এ অর্গানাইজার বলেন, সো যেহেতু কোর্সগুলো অর্গানাইজ করি আমি, সো আমার ক্ষেত্রে একটা কোশ্চেন সব সময় ফেস করতে হয় যে আচ্ছা ভাইয়া, কোর্সের ফিটা অনেক হাই, আমি একজন স্টুডেন্ট, আমি এত কোর্স ফি আসলে দিতে পারি না বা পারবো না। সো এই জায়গাটায় আহ, 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 কি বলতে পারি বা কি বলা উচিত, বা আপনি কি মনে করেন? আহ ভাই, এটা আসলে অনেকের ক্ষেত্রে এই কোশ্চেনটা থাকে। আমাকেও যারা পার্সোনালি হয়তো চেনেন তারাও অনেক সময় আমাকে আস্ক করেন। বাট আমার কাছে মনে হয় কি যে অ্যাকর্ডিং টু কোর্স কারিকুলাম, যদি আমরা এই পরিমাণে ইন্টারেক্টিভ অ্যান্ড জব, মানে আমরা যেই প্রমিসটা করতেছি যে আমরা সবার জন্যই হচ্ছে জব জব প্লেসমেন্ট। সেটেলমেন্ট, ইয়েস, জব প্লেসমেন্টের অপরচুনিটিটা প্রোভাইড করতেছি, যদি আমরা এই জিনিসগুলোর আসপেক্টে বিবেচনা করি, তাহলে অবশ্যই কোর্সটার যেই অনারিয়ামটা, আমি অনারিয়াম বলবো, যে সম্মানীটা,
সেই সম্মানীটা অ্যাপ্রোপ্রিয়েট অথবা হয়তো আরেকটু বেশি হতে পারতো। হ্যাঁ কিন্তু আমি যতদূর জানি যে পণ্ডিত বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রোভাইড করে অ্যাকর্ডিং টু এক্সাম অর পণ্ডিত অথরিটি ভালো বলতে পারবেন, আমার আসলে স্কলারশিপের স্কিমগুলো সম্পর্কে রাইট আইডিয়া নেই। রাইট। সো এমনি সো যেটা হয় সেটা হচ্ছে যে নর্মাল ট্রেনিং ট্রেনিং করানোর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে একটা কোর্সের মধ্যে স্টুডেন্ট ভর্তি হয়েছে, ট্রেনিংটা কমপ্লিট হয়েছে, তার সাথে একটা যোগাযোগ শেষ, মানে শেষ বলতে তার ট্রেনিং শেষ হওয়ার পরে তার সাথে আমাদের আর কোনো যোগাযোগ নাই। এইটা একটা প্রসেস হয়। বাট পণ্ডিতের কোর্সগুলো কিন্তু আসলে এরকম না। কেন এরকম না? কারণ হচ্ছে যে আমাদের কোর্সগুলো যারা করছে বা করে তাদের সাথে আমাদের লাস্ট এন্ড পর্যন্ত কানেক্টেড থাকতে হয়। কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি 100% জব প্লেসমেন্টে, এবং আমরা এটা করার চেষ্টা করি এবং করি। সো যার কারণে যেটা হয় যে তারা ভালো মতো যদি না শিখে তাহলে আমি তার জব প্লেসমেন্ট করতে পারবো না। সো আমাকে তাকে বাধ্যতামূলক রাইট ভালোভাবে ভাই। শিখাইতে হয়। এটা এটা আমি বাধ্য যে তাকে ভালো মতো আমাকে শিখাইতে হবে। ভালো মতো শিখানোর পরে যখন আমি তাকে বিভিন্ন জায়গায় প্লেস করার জন্য চেষ্টা করব, যেটা আমাদের প্লাস পয়েন্ট, হ্যাঁ, যেটা আমাদের প্লাস পয়েন্ট এবং আমরা যেটা সবসময় করে থাকি। সো ওই জায়গাটায় আসলে কোর্সের ফি বলেন, ট্রেনিং বলেন, একজন ট্রেনার এফোর্ট দিয়ে যে ট্রেনিংটা করাচ্ছে, পাশাপাশি একটা কোম্পানি এটার সাথে ইনভলভ এবং কোর্স করার পরে তার জব প্লেসমেন্ট করার জন্য কাজ করা হচ্ছে। সো এই পুরো প্রসেসটা করতে আসলে অনেক সময়ের ব্যাপার এবং অনেক কি ইনভেস্টমেন্টের বিষয় আছে, ইনভলভমেন্টসের বিষয় আছে। সো এই জিনিসগুলোর কারণেই কিন্তু কোর্স ফি গুলো বেশি হয়। নর্মালি দেখবেন অনেক জায়গায় কোর্স ফি অনেক কম, বাট ইনভলভমেন্টস অত বেশি নাই স্টুডেন্ট এবং ট্রেনারের মধ্যে এবং কোম্পানির সাথে বা ট্রেনিং ইনস্টিটিউটের সাথে। সো এই কারণে কিন্তু কোর্স ফি গুলো একটু বেশি মনে হতে পারে বা হয়, ঠিক আছে। বাট আপনি যদি চিন্তা করেন, যেমন ধরেন যে আমাদের স্কলারশিপের ব্যবস্থা আছে, হ্যাঁ, আমরা বিভিন্ন সময় স্কলারশিপ দিয়ে থাকি এবং সেটা অবশ্যই একটা এক্সামের মাধ্যমে। হ্যাঁ, আপনাকে অবশ্যই আমাদের এখানে একটা এক্সাম দিতে হবে। আমরা যে সময় অফার করি স্কলারশিপ গুলো, তখন আপনার এখানে আমাদের এখানে একটা এক্সাম দিতে হবে এবং এক্সামের মাধ্যমে আপনি স্কলারশিপটা নিতে পারেন। ইভেন আপনি 100% স্কলারশিপ মানে ফ্রি কোর্সটি করতে পারবেন যদি আপনি পরীক্ষায় ভালো করেন। এবং এটার ক্ষেত্রে আমরা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আপনারা পরীক্ষায় অবশ্যই ট্রাই করেন। আমরা চাই আপনি ফ্রি করেন, আমাদের কোনো আপত্তি নাই তাতে। হ্যাঁ, সো আপনি যদি ভালো রেজাল্ট করেন আপনি ফ্রি কোর্সটি করতে পারবেন, ঠিক আছে। সো ওই দিক থেকে আপনি ট্রাই করতে পারেন আমাদের এক্সামগুলোতে। যেই কোর্সটি আপনি করতে চান সেটা যখন আমরা অফার করব সেই সময় আপনি এক্সামটা দিতে পারবেন। সো আমার মনে হয় আর খুব বেশি কোশ্চেন নাই। আমি লাস্ট একটা কোশ্চেন নিব যে যে স্টুডেন্টরা বা যারা এই কোর্সটা করতে চাচ্ছে তারা কোর্সটা করার পরে তাদের যে ক্যারিয়ার বা ইন্ডাস্ট্রিতে যে নিড জাভার, সেই সম্পর্কে আপনি যদি কিছু বলতেন, বলার পরে আমরা হয়তো বা শেষের দিকে চলে আসছি ইন্টারভিউর। সো আচ্ছা, সো যদি আমি নিডের কথা বলি তাহলে আমার কাছে গতকালকেও আমার এক স্যার বললেন যে উনি যেই অর্গানাইজেশনে আছেন উনার আরেক অর্গানাইজেশনে বেশ কিছু জাভা ডেভেলপার দরকার। আমি যদি জাগবিডিতে যাই, জাগবিডিতে প্রায় ফ্রিকোয়েন্টলি আমি দেখি জাভার ভালো ভালো স্যালারিতে জব পোস্টিং। শুধু জাগবিডিতেই না, বাংলাদেশের যেই জব গ্রুপগুলো আছে, তারপর জব সাইট আছে, বিডি জবস, বিভিন্ন জায়গাতে আমি যদি মানে যদি বলি যে কেউ শুধুমাত্র নিজের এফোর্টেই শিখতেছেন এবং নিজে হচ্ছে অ্যাপ্লাই করতেছেন, সেই ক্ষেত্রেই আমি বলতেছি যে এত ধরনের জব পোস্টিং আছে, বাট জাভা ডেভেলপার নাই। এখন এটার প্রবলেমটা আসলে কাদের? প্রবলেমটা হচ্ছে আমাদেরই। আমরা আসলে ইন্ডাস্ট্রিটাকে জাভা বিমুখ করে ফেলতেছি। কিভাবে? অন্যান্য বিভিন্ন টেকনোলজি সেইগুলাকে খুব ভালোভাবে প্রমোট করে করে হচ্ছে আমরা জাভাটাকে ইয়ে করে ফেলতেছি। বাট প্রবলেমটা কোথায় হচ্ছে সেই ক্ষেত্রে? লং লং রানে গিয়ে হচ্ছে প্রবলেমটা হচ্ছে যে তারা ভালো স্যালারিতে ভালো সিনিয়রিটি লেভেল নিয়ে তারা হচ্ছে জব পাচ্ছে না, অথবা দেখা যাচ্ছে যে বাহিরে তাদের নিজেদেরকে স্টাবলিশড করার মতো ভালো একটা ক্যারিয়ার তারা চেজ করতে পারছেন না। এটা আসলে একটা বড় ফ্যাক্ট। মানে আমাদের দেশের ডেভেলপাররা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ফ্রিল্যান্সিং কে ক্যারিয়ার হিসেবে নিয়ে নিচ্ছেন, বাট ক্যারিয়ার যেটা আসলে জব, সেখানে একটা অনার আছে। ফ্রিল্যান্সিং এখানে টাকা আছে, অনেক টাকা আছে, কিন্তু এখানে কিন্তু অনারের দিক থেকে যদি আমি চিন্তা করি তাহলে কিন্তু অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেই টাইটেলটা হচ্ছে একটা নেম, এই নেমটা নিজের সাথে ইনক্লুড হওয়া, এটা কিন্তু ডিফারেন্ট একটা ফ্লেভার।
এটা পুরোপুরি ডিফারেন্ট একটা ফ্লেভার। এর জন্য হচ্ছে আমাদেরকে প্রপার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যেই ইয়েগুলো আছে, যেই ট্রেন্ড বললে আসলে ভুল হবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর প্রপার ফরম্যাট যেগুলো আছে সেই ফরম্যাট গুলাকে জানতে হবে। জাভা একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ এবং এটা 25 বছর ধরে রুল করতেছে। হ্যাঁ, ওইখানে আরো বেশ কিছু ল্যাঙ্গুয়েজ আছে, যেমন .NET আছে, জাভা স্ক্রিপ্ট আছে, কিন্তু স্টিল জাভা রুলস। আমাদেরকে এই জিনিসগুলো আসলে বুঝতে হবে। অনেকেই এখন ডাটা ইঞ্জিনিয়ারিং এর জন্য বা ডাটা সায়েন্সের জন্য অনেকে পাগল হচ্ছেন, কিন্তু আপনারা যদি দেখেন ডাটা সায়েন্সের কতগুলো জব আপনারা আপনারা নিজেরা করবেন, আপনারা নিজেরাই দেখেন বাংলাদেশ অথবা ইন্টারন্যাশনাল ইয়েতে দেখেন যে কতগুলো জব আছে মার্কেটে। আর সেইগুলোর দেখা যাচ্ছে যে হয়তো যতগুলো আছে তার মধ্যে কতগুলো ওয়েল পেইড বা ওয়েল রিকগনাইজড জব। হ্যাঁ, কিছু কিছু অর্গানাইজেশন আছে যারা প্রোভাইড করতেছে, কিন্তু সেগুলোর কিন্তু কোয়ান্টিটি খুব বেশি না। কিন্তু আপনি একজন জাভা ডেভেলপার হিসেবে যখন করতেছেন এবং আপনি বেস্ট প্র্যাকটিস গুলো জেনে যখন আপনি আসলে ফিল্ডে নামতেছেন, তখন আপনার ভ্যালুটা সম্পূর্ণ ডিফারেন্ট লেভেলের। আপনি 2 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আপনি বাংলাদেশেই 70 to 80 বা 85 এরকম চেস করতে পারতেছেন। আপনি 3 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আপনি ওইখানে হচ্ছে মোর দ্যান লাক্স আপনি চেস করতে পারতেছেন, 6 ডিজিটস আপনি চেস করতে পারতেছেন। আমি আসলে এখানে ফাইনান্সিয়াল কথাটা কেন টানতেছি, অনেকে হচ্ছে ফাইনান্সিয়াল কথা দিয়েও অনেক সময় তার লেভেলটাকে মেজার করেন, তো সেই হিসেবে আমি আসলে টানতেছি। আর আপনি যদি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা অ্যাজ এ টাইটেল জিনিসটাকে মেজার করেন, তাহলে অবশ্যই আপনার অ্যাজ এ জাভা ইঞ্জিনিয়ার আপনার পুরোপুরি আলাদা একটা আলাদা একটা রেকগনিশন আছে, সেটা হোক বাংলাদেশে অথবা হোক গ্লোবালি। আর আপনি শুরু করলেন, শুরু করার পর একটা লেভেলে গিয়ে আপনি নিজেকে আর লার্নিং এর সাথে কানেক্টেড রাখলেন না। লার্নিং আসলে এটা লাইফ লং লার্নিং। জিনিসটা এমন না যে আমি হচ্ছে শুধুমাত্র জব পেয়ে গেছি এরপর আমার আসলে আর না শিখলেও চলবে, এরকম না। আপনাকে কন্টিনিউয়াসলি লার্নিং এর মধ্যে থাকতে হবে। নতুন নতুন অনেক কিছু আসতেছে। জাভা 8 অনেকে হচ্ছে প্র্যাকটিস করতেছেন, বাট জানেন না জাভা 16 অলরেডি রিলিজড হয়ে গেছে। জাভা 16 এর অনেক ভালো ভালো ফিচার আছে এবং এর মাঝে যতগুলা রিলিজ গেছে তার মধ্যে অনেকগুলো ভালো ভালো ফিচার আসছে, যে জিনিসগুলো আমরা অনেকেই জানি না। তো আমাদেরকে সবসময় আপ টু ডেট থাকতে হবে। এই জিনিসগুলো যদি আমরা সবসময় আপ টু ডেট থাকতে পারি, তখন আমরা গ্লোবালি চেস করতে পারবো। দেখা যাচ্ছে যে ইন্ডিয়ানরা হয়তো ইন্টারন্যাশনালি তারা মার্কেটে ছেয়ে গেছে, বাংলাদেশে অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে বড় বড় পজিশনে ইন্ডিয়ানরা লিড করতেছে, অথবা বাহিরে তো ইন্ডিয়ানদের ছড়াছড়ি, বাট আমরা বাংলাদেশিরা সেখানে প্লেস করতে পারতেছি না। কেন প্লেস নিতে পারতেছি না? কারণ আমরা জানি না কিভাবে আমাদেরকে রিকগনাইজড করতে হবে। সো এটা আসলে আমাদের দায়িত্ব, আমাদের নিজেদেরকে রেডি হইতে হবে, নিজেদেরকে ইন্ডাস্ট্রিতে রুল করতে হবে। ইভেন আমি একটা জিনিস দেখছি ভাই, সেটা হচ্ছে যে যেহেতু আমি ট্রেনিং এর সাথে অনেকদিন থেকে ইনভলভ, সো আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, যেই কোর্সগুলোর বা যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর ডিমান্ড অনেক বেশি, স্টুডেন্টরা কেন জানি এটাতে এই ল্যাঙ্গুয়েজগুলো শিখতে চায় না। মানে কেন যেন একটু দূরে দূরে থাকতে চায়। মানে সবাই চায় মনে হয় এরকম কিছু একটা, যে সহজ কিছু একটা শিখবো এবং শিখে সাথে সাথে জবে জয়েন করে ফেলবো, মানে এরকম কিছু একটা চায়। কিন্তু এটা বুঝে না যে যত বেশি সহজ তত ডিমান্ড তার কম, আর যত বেশি কঠিন জিনিস শিখবো তত তার ডিমান্ড বেশি। মার্কেটে সব সময় এটা কিন্তু থাকে। সো এই জিনিসটা অনেকেই কিন্তু না বুঝে যেটা করে, ওই দেখা যাচ্ছে যে বিগিনার লেভেলের জিনিসপত্র শেখার পিছনে সময় বেশি দেয় এবং ওইটা শিখেই মনে করে এইটার থেকে আমার জব হওয়া উচিত বা হবে, এরকম কিছু একটা মনে করে। সো এবং দেখা যায় কি একটা কোর্স করার পরেই মনে করে আমার জব হয়ে গেছে বা জব হয়ে যাবে, এরকম একটা বিষয় থাকে। কিন্তু আসলে না, যেটা আপনি একটু আগে বললেন যে লাইফ লং লার্নিং, মানে সারা জীবনই ডেভেলপমেন্ট লাইনে আসলে সারা জীবনই আপনার শিখে যেতে হবে। যখনই নতুন কিছু আসবে সেটা শিখতে হবে। কারণ আপনি যদি না শিখেন, আপনি একটা জায়গায় জবে জয়েন করলেন, বাট আপনি মনে করলেন যে আমি যা শিখেছি আমি এইটা দিয়েই মনে সারা জীবন এখানে জব করতে পারবো, বিষয়টা এরকম আসলে না। আপনাকে প্রতিনিয়তই শিখতে হবে। কারণ আপনি যদি না শিখেন তাহলে আপনার 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 আপনি যে প্রমোশন পাবেন বা আপনার ভালো ভালো ক্লায়েন্ট আপনাকে দিবে বা আপনি ভালো ভালো প্রজেক্ট করতে পারবেন, সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনি অনেক পিছায় পড়বেন যদি আপনি না শিখেন। সো প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি যখন ট্রেনিং করবেন, ট্রেনিং এর সময় যদি আপনি ঠিকভাবে ট্রেনিংটাকে না নেন, যদি মনে করেন আচ্ছা ঠিক আছে আজকে ক্লাসটা হয়েছে, আমি আজকে প্র্যাকটিস না করলে হবে, পরের দিন আবার করবো, বা এরকম আস্তে আস্তে কিন্তু আপনি পিছায় যাবেন, তাই না? এই জিনিসগুলো কিন্তু আমরা সবসময় অনেক ক্ষেত্রেই খেয়াল করি না, কিন্তু এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং
এবং ওই যে জিনিসটা বললাম যে যেই যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো মার্কেটে এখন বেশি ডিমান্ড, আমার মনে হয় সেই কোর্সগুলো বা সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো এখন বেশি বেশি করে শেখা উচিত, যাতে এতে করে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি সহজেই জবে জয়েন করতে পারবেন। এবং যেহেতু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর নিড অনেক বেশি, ডেভেলপারের নিড অনেক বেশি, সো আপনি দ্রুত জয়েন করতে পারবেন। ঠিক আছে। আরো একটা জিনিস ভাই আমি মেনশন করি, সেটা হচ্ছে যে বর্তমানে ইন্ডাস্ট্রিতে অনেকেই একটা হাইপ তুলছে যে জাভা ইজ গোয়িং টু বি ডেড, এটা অনেকে বলে, আচ্ছা যারা আচ্ছা। হচ্ছে দেখা যাচ্ছে যে জাভা হেটার। হুম, ওকে, সো এরকম অনেকে বলে, বাট আমি আমি যা দেখি জাভা অ্যাটলিস্ট আরো 25 ইয়ার্স, মানে এখন থেকে আরো 25 ইয়ার্স অ্যাটলিস্ট জাভা লিড করার মতো যোগ্যতা রাখে। যোগ্যতা রাখে, হ্যাঁ হ্যাঁ। কারণ জাভা দিয়ে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন অলরেডি ডেভেলপড, এবং অনেক নতুন নতুন অ্যাপ্লিকেশন জাভার নতুন ফিচারগুলো দিয়ে কারেন্টলি ডেভেলপমেন্টে চলতেছে বা ডেভেলপ হচ্ছে। নতুন নতুন অনেক অ্যাপ্লিকেশন অলরেডি আসতেছে, এবং কোম্পানিগুলোর নিড অনেক বেশি। সো যেখানে এত পরিমাণে ডেভেলপার নিড এবং এত পরিমাণে রিসোর্স আছে জাভার, এত পরিমাণে জিনিস করার মতো আছে, সেখানে এটা এত কুইকলি আসলে ডেড হওয়ার কোনো প্রশ্নই আসে না। না, জি, মানে সেটাই। যেটা আসলে অনেকে হাইপ ক্রিয়েট করে, কারণ হচ্ছে যে তারা ট্রাই করে যে মানে দে আর হেটার্স, টু বি অনেস্ট, এন্ড এটা কম ওকে, বেশি সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হেটার আছে, এটা কম এটা বেশি। আছে, সো এটা আছে। আছে, হ্যাঁ। বাট আমরা আসলে মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে যদি আমি বলি, টু সামারাইজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চেয়ে নিজের কনসেপচুয়ালি সবকিছুর থেকে ক্লিয়ার থাকাটা, যেটা নিজের আন্ডারস্ট্যান্ডিংটা অ্যাজ এ প্রোগ্রামার, আপনার আন্ডারস্ট্যান্ডিংটা সবচেয়ে বেশি ম্যাটার করে। রাইট। আপনি গুড কোড লিখতে পারেন কিনা, আপনার কোডটা অ্যাটলিস্ট ফিউ ইয়ার্স আপনার থাকতে পারতেছে কিনা, বা ইজিলি ভালনারেবল না কিনা, এই জিনিসগুলো আপনি কত গুড কোয়ালিটি মেনটেন করে কোড লিখতেছেন, কোডের স্ট্রাকচার কত ভালো, এই জিনিসগুলো আসলে ম্যাটার করে। যেটা আসলে জাভা স্ট্যাকে কাজ করলে বাই ডিফল্ট এই টাইপের অনেক কিছু জাভা আমাদেরকে ইনসিস্ট করে যে আমাদেরকে এই ওয়েতেই আসলে কোড লিখতে হবে, জি যেগুলো অনেক কিছু ইনসিস্ট করে বা জাভা কমিউনিটি ইনসিস্ট করে, যেই কারণে আসলে জাভাটা একটা গুড ল্যাঙ্গুয়েজ। জি। সো থ্যাংক ইউ মাইনুল ভাই, আমার মনে হয় আমরা বেশ অনেক আলোচনাই করে ফেলেছি, এবং যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টে কোয়েশ্চেন করবেন। সো আশা করি মাইনুল ভাই অ্যান্সার দিবে, বা আমিও অ্যান্সার দিব, বা ইনশাল্লাহ। আমাদের পক্ষ থেকে হয়তো অন্য কেউ অ্যান্সার দিবে। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ইনবক্স করতে পারেন আমাদেরকে। সো লাস্টলি যেটা বলবো আমি সেটা হচ্ছে যে আমাদের পণ্ডিতের বিভিন্ন ধরনের স্পন্সরশিপ প্রোগ্রাম চালু আছে এবং সামনেও থাকবে। সো আপনারা আমাদের ফেসবুক পেজে কানেক্টেড থাকেন, সেখান থেকে আপনারা সেই নিউজগুলো জানতে পারবেন। পাশাপাশি হচ্ছে জাভা আমাদের রেগুলার ব্যাচ চলতে থাকে, এবং সামনে হয়তো বা আমাদের একটা ব্যাচ, নতুন ব্যাচ শুরু হচ্ছে। থ্যাংক ইউ মাইনুল ভাই, আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থ্যাংক ইউ ভাই। সময় বের করে আমাদেরকে সময় দিয়েছেন ইন্টারভিউর জন্য। নেক্সট ক্লাসে আপনার সাথে আবার কথা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনার জন্য শুভকামনা থাকলো অনেক অনেক। ধন্যবাদ ভাই, দোয়া করবেন আসসালামু আমার জন্য, আলাইকুম। আমার হেলথের জন্য এবং আমার ফ্যামিলির জন্য। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।